হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো এবং সুস্থ আছো। এবং এই করোনার দ্বিতীয় ধাপে শীতকালীন সময়ে আশা করি তোমরা অনেক বেশি ভালো আছো, স্বাস্থ্যবিধি মেনে চলতেছো এবং বাসায় নিরাপদ স্থানেই রয়েছো। তো আজকে আমি তোমাদের সামনে যে ক্লাসটি নিয়ে চলে এসেছি সেটি হচ্ছে তথ্য যোগাযোগ প্রযুক্তির ক্লাস, যেটি জিঞ্জিরা পিএম পাইলট স্কুল অ্যান্ড কলেজের ইউটিউবের চ্যানেল থেকে সম্প্রচারিত হচ্ছে। আর আজকে আমি যে ক্লাসটি নিয়ে তোমাদের কাছে এসেছি সেটি হচ্ছে একাদশ শ্রেণীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ক্লাস। তো চলো শুরু করা যাক আজকের ক্লাস। ক্লাসটি শুরু করার পূর্বে একাদশ শ্রেণীর শিক্ষার্থীরা অবশ্যই খাতা কলম সাথে রাখবে, গুরুত্বপূর্ণ টপিকগুলো নোট ডাউন করে নিবে। তো দেখো, আজকে যদি আমরা ছবিগুলোর দিকে একটু দেখি তাহলে ছবি দেখেই বুঝতে পারি যে আমরা নতুন একটি টপিক ইনশাল্লাহ শুরু করব আজকে থেকে। তো এর আগের যে স্লাইডটি আমি দিয়েছিলাম সেই স্লাইডটি ছিল ন্যানো টেকনোলজি নিয়ে, এবং আমাদের প্রথম অধ্যায় এই স্লাইডটির মাধ্যমেই শেষ হয়ে গিয়েছিল। তো আমাদের যেহেতু সেমিস্টার পরীক্ষাতে আমরা ২টি অধ্যায় দিয়েছি। যার একটি হচ্ছে প্রথম অধ্যায় এবং দ্বিতীয়টি হচ্ছে তৃতীয় অধ্যায়ের প্রথম অংশ, শুধু সংখ্যা পদ্ধতি। তো যেহেতু আমরা প্রথম অধ্যায়টি শেষ করে দিয়েছি, তো আজকে থেকে ইনশাল্লাহ আমরা তৃতীয় অধ্যায়ের উপরে ক্লাস করব। তৃতীয় অধ্যায়ের ২টি অংশ, যার একটি হচ্ছে সংখ্যা পদ্ধতি এবং দ্বিতীয়টি হচ্ছে ডিজিটাল ডিভাইস। তো আজকে থেকে ইনশাল্লাহ আমরা সংখ্যা পদ্ধতি যে প্রথম অংশটি আছে সেই অংশটি নিয়ে ক্লাস করব এবং আলোচনা করব। তো এটি তোমাদের জন্য নতুন একটি টপিক। ক্লাস 9-10 এ অথবা কখনোই তোমরা এই টপিকটি দেখোনি। টপিকটি নতুন, ভয় পাওয়ার কিছুই নেই। বাসায় প্র্যাকটিস করতে হবে। তোমাদের টেক্সট বই আছে, সেই টেক্সট বইও তোমরা দেখবে এবং নিয়মিত চর্চার মাধ্যমে খুব সহজ মনে হবে। আরেকটি বিষয় মাথায় নিয়ে নাও। তোমাদের অনেকেই বলছে যে আইসিটি হয়তো অনেক কঠিন, এই সংখ্যা পদ্ধতিগুলো অনেক জটিল। আসলে এমন কিছুই না। তোমরা স্লাইডগুলো একটু দেখো, ধীরে ধীরে দেখবে, প্রতিদিন দেখবে। আশা করি তোমাদের কাছে সংখ্যা পদ্ধতি সহজ মনে হবে। বিষয়টা কঠিন, আমিও মানলাম এই বিষয়টা কঠিন। কঠিনকেই তো আমাদের সহজ করে নিতে হবে, তাই না? এখন কঠিনকে সহজ করব কিসের মাধ্যমে? প্র্যাকটিসিং এর মাধ্যমে। যত বেশি অনুশীলন করব আমরা বিষয়টা তত বেশি আয়ত্ত করতে পারবো। তো ভয় পাওয়ার কিচ্ছু নেই। এখন অনেকে হয়তো ফ্রাস্ট্রেটেড হয়ে যাও যে আমি অঙ্কটা করতে পারলাম না। ফ্রাস্ট্রেশনে কিচ্ছু নাই। তুমি বারবার প্র্যাকটিস করো। ভুল হোক, ভুল তো করবাই। ভুলটা সংশোধন করে দেওয়ার জন্য আমরা তোমাদের পাশে আছি ইনশাল্লাহ। তো চলো শুরু করি আমরা। দেখো, এই জায়গাতে আমরা কিছু আঙ্গুলের চিত্রের মাধ্যমে কিন্তু দেখতে পারতেছি, গণনা করা যাচ্ছে। ১, ২, ৩, ৪, ৫, ৬, হ্যাঁ? এভাবে গণনা করা যাচ্ছে, তাই কি না? ওকে। তো এইগুলো দেখার পরেই কিন্তু তোমরা বুঝে ফেলছো যে আজকের কাজ হচ্ছে আমাদের সংখ্যা পদ্ধতি। হ্যাঁ? যেহেতু তোমাদের সেমিস্টার ফাইনালে এটি সিলেবাসের মধ্যে আছে, সংখ্যা পদ্ধতি। তো চলো আমরা ক্লাসটি মনোযোগ দিয়ে দেখি। এই ক্লাসটি করার পরে তোমরা অবশ্যই বলতে পারবে, সংখ্যা পদ্ধতি প্রকারভেদ বর্ণনা করতে পারবে। বিভিন্ন প্রকার সংখ্যা পদ্ধতির বৈশিষ্ট্য তোমরা ব্যাখ্যা করতে পারবে। বিভিন্ন প্রকার সংখ্যা পদ্ধতি বেস তোমরা ব্যাখ্যা করতে পারবে। তো দেখো, তোমরা এই ক্লাসটি করার পরে কতগুলো কাজ করতে পারবে, তাই না? তো ভয় পাওয়ার কিছু নেই। চলো শুরু করি। সংখ্যা পদ্ধতি কি? প্রথমে সংখ্যাটা লিখে রাখবে, তোমাদের ক নাম্বার প্রশ্নে আসে। হ্যাঁ? কোন সংখ্যাকে লেখা বা প্রকাশের জন্য ব্যবহৃত পদ্ধতি হলো সংখ্যা পদ্ধতি। সংখ্যাটা অবশ্যই নোট ডাউন করে নিবে। দেখো, সংখ্যা পদ্ধতির প্রকারভেদ। অবস্থানের উপর নির্ভর করে সংখ্যাকে দুই ভাগে ভাগ করা যায়, যথা ১ নম্বরে হচ্ছে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি আর ২ নম্বরে হচ্ছে পজিশনাল সংখ্যা পদ্ধতি। এটাও তোমরা নোট ডাউন করে নিবে। নন পজিশনাল সংখ্যা পদ্ধতিটা কি? দেখো, যে পদ্ধতিতে সংখ্যার মান ব্যবহৃত চিহ্ন বা অঙ্কসমূহের পজিশন অথবা অবস্থানের উপর নির্ভর করে করে না, তাকেই বলা হয় নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। মানে মান ব্যবহৃত হয় এবং চিহ্ন ব্যবহার করা হয়, এগুলো পজিশন বা অবস্থার উপর নির্ভর করে না, তাকেই বলা হয় নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। এটি একটি প্রাচীন পদ্ধতি। সভ্যতা বিকাশের পূর্বে মানুষ গণনা বা হিসাব নিকাশের কাজের জন্য এ পদ্ধতি ব্যবহার করত। এ পদ্ধতিতে গণনা বা হিসাব নিকাশের কাজ করা হতো বিভিন্ন চিহ্ন বা প্রতীকের মাধ্যমে। দেখো, এগুলাকে বলা হয় নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। যেমন হাতিয়ার। হ্যাঁ, হাতিয়ার, ৩টা হাতিয়ার আছে। হ্যাঁ, এক পশু পাখি, একটি পশু পাখি আছে, শিকার করতো, তাই না? শিকার গুণে রাখতো। জীবজন্তু ইত্যাদির মাধ্যমে, হ্যাঁ, এগুলাকে গুণনা করা যায়। দ্যাট মিন্স যে কোনো একটা বস্তু দিয়ে প্রকাশ করবে। এটা এক্সাক্ট তার চিহ্ন বা অঙ্ক সমূহকে নির্ভর করবে না বা প্রকাশ করবে না। হ্যাঁ, এগুলোর মাধ্যমে গণনা করার নামই হচ্ছে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। ওকে। নন পজিশনাল সংখ্যা পদ্ধতি, দেখো, বিভিন্ন প্রতীক ব্যবহার করা হতো। হ্যাঁ, এগুলো প্রাচীন যুগে ব্যবহার করা হতো। দেখো,
এগুলো আমরা হায়ারোগ্লিফিক্স বলে থাকি। হ্যাঁ? হায়ারোগ্লিফিক্স কি? হায়ারোগ্লিফিক্স হচ্ছে পবিত্র অক্ষর। পবিত্র অক্ষর। এইটা মোটামুটি আমরা ইজিপশিয়ান, হ্যাঁ? মিশর থেকে, মিশরের পিরামিড, আরো অন্যান্য কিছু পুরাতত্ত্ববিদরা এগুলো আবিষ্কার করেছে। হায়ারোগ্লিফিক্স মানে পবিত্র অক্ষর। ইনশাআল্লাহ হায়ারোগ্লিফিক্স সম্পর্কে তোমরা ভেতরে পাবে। তো স্ক্রিনশট নিয়ে রাখো। এটা তোমাদের অনেক সময় নৈবিত্তিকে চলে আসে। এরকম প্রতীক দিয়ে বলে যে এর পজিশনাল সংখ্যা কত বা মান কত, হ্যাঁ? ওকে। এই পদ্ধতিতে ব্যবহৃত প্রতীক বা অঙ্কগুলো পজিশন বা অবস্থান গুরুত্ব পায় না। ফলে অঙ্কগুলো কোনো স্থানীয় মান থাকে না। শুধু অঙ্কটি নির্দিষ্ট মানের উপর ভিত্তি করে হিসাব নিকাশে কাজ করা হয়। প্রাচীন যুগে ব্যবহৃত হায়ারোগ্লিফিক্স সংখ্যা পদ্ধতি একটি নন পজিশনাল সংখ্যা পদ্ধতির উদাহরণ। তোমরা একটু দেখে নিতে পারো, ঠিক আছে? ভার্টিক্যাল স্ট্রোক, তারপরে তোমরা দেখতে পারো যে দ্বিতীয় যেটি আছে সেটি হচ্ছে হেলবর্ন, হ্যাঁ? তারপরে তৃতীয় যেটি আছে কলি অফ রূপ, তারপরে তৃতীয় যেটি আছে সেটি হচ্ছে লোটাস ফ্লাওয়ার, হ্যাঁ? এগুলো এক একটা মান, ঠিক আছে? তোমরা একটু দেখে নিবে, এগুলো স্ক্রিনশট করে রাখবে। পয়েন্টিং ফিঙ্গার, হ্যাঁ? এই পয়েন্টিং ফিঙ্গারটা একটা মান, ঠিক আছে? তারপর হচ্ছে গিয়ে তোমার বারবুট ফিশ, হ্যাঁ? অর আমরা এটাকে অনেকে বলে টেটপল, হ্যাঁ? অনেকে টেটপলও বলে, ঠিক আছে? ওকে। তারপরে দেখো, তারপরে আছে হচ্ছে গিয়ে অ্যাস্ট্রোনাইজড ম্যান, হ্যাঁ? অ্যাস্ট্রোনাইজড ম্যান, ঠিক আছে? ওকে। তারপরে দেখো রাইজিং সান, হ্যাঁ? এগুলো কিন্তু নির্দিষ্ট একেকটার মান আছে। এই মানগুলো তোমরা অবশ্যই দেখে নিবে। আমি পাশেও দিয়ে দিয়েছি রঙিন আকারে, এবং এই পাশে আমি প্রত্যেকটা স্লাইড আকারে তোমাদের দেখানোর চেষ্টা করেছি। তোমরা এগুলো অবশ্যই নোট ডাউন করে নিবে এবং স্ক্রিনশট নিয়ে নিবে। ওকে, দেখো এখন পজিশনাল সংখ্যা পদ্ধতিতে চলে আসি। যে পদ্ধতিতে সংখ্যার মান ব্যবহৃত চিহ্ন বা অঙ্কসমূহের পজিশন অথবা অবস্থানের উপর নির্ভর করে তাকে বলা হয় পজিশনাল সংখ্যা পদ্ধতি। ব্যবহৃত চিহ্ন বা অঙ্কসমূহের পজিশন অথবা অবস্থানের উপর ভিত্তি করে এই ধরনের সংখ্যা পদ্ধতিতে সংখ্যার মান নির্ণয় করা হয়। এই পদ্ধতিতে কোনো একটি অঙ্কের সংখ্যা ভিন্ন ভিন্ন মান বহন করে। এই পদ্ধতিতে সংখ্যার পদ্ধতির যে বেইজ আছে বা অঙ্ক আছে, ঠিক আছে? এ অঙ্কের অবস্থান এবং রেডিএক্স পয়েন্ট, হ্যাঁ? রেডিএক্স পয়েন্ট, অঙ্কের অবস্থান, এগুলো ইনশাল্লাহ আমরা পরে বুঝিয়ে দিব। রেডিএক্স পয়েন্ট একটি গুরুত্বপূর্ণ বিষয়। পজিশনাল সংখ্যা পদ্ধতিতে রেডিএক্স পয়েন্ট দিয়ে প্রতিটি সংখ্যাকে পূর্ণাংশ ও এবং ভগ্নাংশ এই দুই ভাগে বিভক্ত করা যায়। মানে পূর্ণ সংখ্যা এবং ভগ্নাংশ যুক্ত সংখ্যা বা দশমিক যুক্ত সংখ্যা, এই দুইটা ভাগে ভাগ করা যায়। এরপরের টপিকটি দেখো, সংখ্যা পদ্ধতির বেইস। সংখ্যা পদ্ধতিতে ব্যবহৃত মৌলিক সংখ্যা নির্দেশকারী মোট চিহ্ন বা অঙ্ক বা সংখ্যাকে সংখ্যা পদ্ধতির বেইস বলা হয়। তোমরা অবশ্যই নোট ডাউন করে নিবে সংখ্যা পদ্ধতির বেইস কি, এটা তোমাদের খ নাম্বারে চলে আসে। অন্য কথায়, কোনো একটি সংখ্যা পদ্ধতিতে ব্যবহৃত মৌলিক সংখ্যা নির্দেশকারী প্রতীক বা চিহ্নের সমষ্টিকে ওই সংখ্যা পদ্ধতির বেইস বলা হয়। ইনশাল্লাহ পরের স্লাইডে তোমরা আরো বেশি ক্লিয়ার হয়ে যাবে সংখ্যা পদ্ধতির বেইসটা কি। দেখো, পজিশনাল সংখ্যা পদ্ধতির প্রকারভেদ মূলত চার ভাগে ভাগ করা যায়, হ্যাঁ? প্রথমটা হচ্ছে বাইনারি, তারপরেরটা হচ্ছে গিয়ে তোমার অক্টাল, তারপরেরটা হচ্ছে গিয়ে তোমার দশমিক, তারপরেরটা হচ্ছে গিয়ে তোমার হেক্সাডেসিমাল। দেখো, বাইনারিতে শূন্য এবং এক, এই দুইটা ছাড়া অন্য কোনো কিছু নাই। তার মানে বাইনারি সংখ্যা পদ্ধতির বেজ হচ্ছে দুই। এরপর অক্টালে খেয়াল করো, অক্টালে 0 1 2 3 4 5 6 7 লেখা আছে 7 পর্যন্ত, কিন্তু এই জায়গাতে মোট সংখ্যা আছে বা অঙ্ক আছে আটটা। এটার জন্য অক্টাল সংখ্যা পদ্ধতির বেজ হচ্ছে ৮। এরপরে দশমিক খেয়াল করো, 0 1 2 3 4 5 6 7 8 9, এই জায়গাতে 9 পর্যন্ত আছে নাম্বার, কিন্তু এদের সংখ্যা হচ্ছে 10। এটার জন্য একে বলা হয়েছে দশমিক সংখ্যা পদ্ধতি, যার বেজ হচ্ছে 10। এরপরে দেখো হেক্সাডেসিমাল, 0 1 2 3 4 5 6 7 8 9 তো আছেই 9 পর্যন্ত, তার মানে 10টি সংখ্যা। এরপর আছে এ বি সি ডি ই এবং এফ, এই পর্যন্ত মোট 15, মানে 0 থেকে 15, তার মানে মোট সংখ্যা চলে আসে 16। এটার জন্য হেক্সাডেসিমালের বেস হচ্ছে 16। এটা সম্পর্কেও নেক্সটে তোমরা একটু ক্লিয়ার ধারণা পেতে পারো। তার মানে তোমরা ধরে নিলা যে পজিশনাল সংখ্যা পদ্ধতিকে চারটি ভাগে ভাগ করা যায়: বাইনারি, অক্টাল, দশমিক এবং হেক্সাডেসিমাল। দেখো, সংখ্যা পদ্ধতি মনে করছিলে খুব কঠিন, এখনই কিন্তু তোমরা অনেক কিছু পেরে গেছো। ইন্টারমিডিয়েটে এতটুকু জানা মানে সংখ্যা পদ্ধতি পেরে যাওয়া, তো ভয় পাওয়ার কোনো কারণ নেই। তো দেখো, এখন বাইনারি সংখ্যা পদ্ধতি সম্পর্কে জানবো। বিআই শব্দের অর্থ হলো দুই। পদ্ধতিতে শূন্য এবং এক, এই দুইটি প্রতীক বা চিহ্ন ব্যবহার করা হয়, তাই একে বাইনারি সংখ্যা পদ্ধতি বলে। আর তোমরা আরেকটা বিষয় জানো যে কম্পিউটার কিন্তু বাইনারি সংখ্যা ব্যতীত অন্য কোনো সংখ্যা বুঝে না। ওকে। বাইনারি সংখ্যা পদ্ধতিতে যেহেতু শূন্য এবং এক, এই দুইটি প্রতীক বা চিহ্ন ব্যবহার করা হয়, তাই এর বেজ হচ্ছে দুই। কিছুক্ষণ আগে তোমাদের আমি বলেছি যে আরো পূর্ণাঙ্গ ধারণা তোমরা পাবে। অবশ্যই তোমরা এটি নোট ডাউন করে নিবে যে কত শতকে বাইনারি সংখ্যা পদ্ধতির প্রচলন শুরু হয়। 19 শতকের মাঝামাঝি সময় ইংল্যান্ডের গণিতবিদ জর্জ বুলি,
হ্যাঁ? স্যার জর্জ বুলিয়ান, ঠিক আছে? স্যারের পূর্ণ নাম হচ্ছে জর্জ বুলিয়ান। সো জর্জ বুল, ঠিক আছে? ওকে। জর্জ বুল বাইনারি সংখ্যা পদ্ধতি উদ্ভাবন করেন। এজন্য জর্জ বুলকে বাইনারি সংখ্যা পদ্ধতির প্রবর্তক হিসেবে বিবেচনা করা হয়। অনেকে এটাকে বুলিয়ান অ্যালজেব্রা বা বুলিয়ান ম্যাথও বলে। ঠিক আছে? বাইনারি সংখ্যা পদ্ধতি সবচেয়ে সরলতম সংখ্যা পদ্ধতি। এক্ষেত্রে 0 এবং 1 কে বিদ্যুতের অনুপস্থিত। ঠিক আছে? 0 কে ধরা হয় বিদ্যুতের অনুপস্থিত। তার মানে বিদ্যুৎ নাই, কারেন্ট নাই, এক কথায় প্রকাশ। আর 1 কে ধরা হয় বিদ্যুতের উপস্থিত। তার মানে কারেন্ট আছে। ঠিক আছে? যা মেশিনের জন্য সহজবোধগম্য। এ কারণে কম্পিউটার অভ্যন্তরীণ সকল কর্মকাণ্ডই বাইনারি সংখ্যা পদ্ধতিতে ব্যবহার করা হয়, যেটা তোমাদের কিছুক্ষণ আগে আমি বলেছি। দেখো, এই কথাটা তোমরা নোট ডাউন করে নিবে। এই পদ্ধতিতে দুই চিহ্ন বা মৌলিক প্রতীক ব্যবহার করা হয় বলে এর বেজ হচ্ছে হচ্ছে দুই। ঠিক আছে, এতটুকুই তোমরা মাথায় রাখো যে দুইটি প্রতীক বা চিহ্ন ব্যবহার করা হয়, এর জন্য এর বেজ হচ্ছে দুই। এরপরে দেখো অক্টাল। অক্টা শব্দের অর্থ হচ্ছে আট। ঠিক আছে, এটা একটা গ্রিক ভাষা। হ্যাঁ, গ্রিক ভাষা যে পদ্ধতিতে ৮টি ০ থেকে ৭ পর্যন্ত প্রতীক বা চিহ্ন ব্যবহার করা হয়েছে তাকে অক্টাল সংখ্যা পদ্ধতি বলে। এক্ষেত্রে ০ থেকে ৭ পর্যন্ত ৮টি প্রতীক বা চিহ্ন নিয়ে যাবতীয় গাণিতিক কর্মকাণ্ড সম্পাদন করা হয় বলে এর বেজ হচ্ছে ৮। একে ৮ ভিত্তিক সংখ্যা পদ্ধতি বলা হয়। ওকে, তারপরে দেখো দশমিক সংখ্যা পদ্ধতি, ডেসিমেল। হ্যাঁ, ইংলিশটা মনে রাখবে তোমরা অবশ্যই। ডেসিমেল দশমিক সংখ্যা পদ্ধতির আরেকটা নাম হচ্ছে ডেসিমেল। ডেসিমেল শব্দের অর্থ হলো ১০। যে পদ্ধতিতে ১০টি মানে ০ থেকে ৯ প্রতীক বা চিহ্ন ব্যবহার করা হয় তাকে ডেসিমেল বা ১০ ভিত্তিক সংখ্যা পদ্ধতি বলে। দশমিক সংখ্যা পদ্ধতিতে ০ থেকে ৯ পর্যন্ত ১০টি চিহ্ন বা প্রতীক চিহ্ন ব্যবহার করা হয় বলে এর বেজ হচ্ছে ১০। প্রাচীন ভারতে, অবশ্যই নোট ডাউন করে নিবে, প্রাচীন ভারতে সর্বপ্রথম দশমিক সংখ্যা পদ্ধতির ব্যবহার শুরু হয়েছিল বলে আমরা ধারণা লাভ করতে পারি। আমরা প্রতিনিয়ত সংখ্যা উপস্থাপন ও হিসাব নিকাশের জন্য সাধারণত দশমিক সংখ্যা পদ্ধতি ব্যবহার করি। আচ্ছা, এই জায়গাতে তোমাদের একটা বিষয় আমি একটু ক্লিয়ার করে দিই। আমাদের কম্পিউটার, হ্যাঁ, তোমরা একটু মাথায় রাখবে, আমাদের কম্পিউটার বাইনারি ভাষা বোঝে। ভাষা এবং সংখ্যা পদ্ধতি দুইটা কিন্তু দুই রকম জিনিস। হ্যাঁ, কম্পিউটার বাইনারি ভাষা বোঝে, কিন্তু কম্পিউটার কিন্তু দুইটা সংখ্যা পদ্ধতি বুঝে। সে বুঝে একটা দশমিক সংখ্যা পদ্ধতি, আরেকটা বুঝে বাইনারি সংখ্যা পদ্ধতি। স্যার কিভাবে দশমিক সংখ্যা পদ্ধতি বুঝে, এটা এখন আমাদের কোশ্চেন। দেখো, তুমি যা কিছুই করবা, যখন ম্যাথ করতে ঢুকবে এই বিষয়গুলো আরো ক্লিয়ার হবে। তুমি তোমার চোখের সামনে যাই সংখ্যা দেখো সেটা ১০ ভিত্তিক সংখ্যা। সেটা ১০ ভিত্তিক সংখ্যা বিধায় কম্পিউটার খুব সহজে, তুমি যে 0 এবং 1 কে বলবা এটাও তো দশমিক সংখ্যার অন্তর্গত, তাই কি না? তো এটার জন্য বিষয়টা মাথায় রাখবে। তোমরা অনেক সময় বইতে লিখা দেখো, অনেকে এটা বলে যে এটা এই কনসেপ্টটা ভুল না, আসলে ভুল না। এই জায়গাতে ২ টা ২ রকম, ২ টাকে ২ ভাবে নেওয়া লাগবে। ঠিক আছে? ২ টাকে ২ ভাবে কিভাবে নিবা? কম্পিউটার বাইনারি ভাষা বুঝে, বাট সে সংখ্যা পদ্ধতি বুঝে বাইনারি এবং দশমিক উভয়ই। তবে জোর দিয়ে আমরা বাইনারি কথাটা বলি। দশমিকটাকে উজ্জ্ব রাখি। কারণ দশমিকটা আমরাও বুঝি, সেও বুঝে। কথা বুঝাইতে পারছি? সে বলতে কম্পিউটারকে বোঝানো হইছে। সো বিষয়টা তোমরা মাথায় রাখবে যে ভারতে সর্বপ্রথম এই দশমিক সংখ্যা পদ্ধতির ব্যবহার শুরু হয়েছিল। ওকে। ইউরোপ, আহ, ইউরোপেও এই সংখ্যা পদ্ধতি, ঠিক আছে, এই সংখ্যা পদ্ধতিটি আরবার, হ্যাঁ, আরবার, ঠিক আছে, আহ, এই সংখ্যা পদ্ধতি প্রচলন করায় অনেকে এটিকে আরবি সংখ্যা পদ্ধতি নামে অবহিত করে। এটা কিন্তু তোমরা অবশ্যই নোট ডাউন করে রাখবে যে দশমিক সংখ্যা পদ্ধতি আরেকটা নাম হচ্ছে আরবি সংখ্যা পদ্ধতি। ওকে, এরপরে চলে আসো হেক্সাডেসিমেল। হেক্সা শব্দের অর্থ হলো ৬। মাথায় রাখবে কিন্তু হেক্সা শব্দের অর্থ হলো ৬। ঠিক আছে, এ বি সি ডি, হ্যাঁ, এ থেকে এফ পর্যন্ত যে ৬টি বিট আছে এগুলাকে বলা হয় হেক্সা। ঠিক আছে, এবং ডেসিমেল শব্দের অর্থ হচ্ছে ১০, যেটা তোমরা একটু আগেই জেনে আসছো, যেটা 0 থেকে 9। ঠিক আছে? এই জায়গায় কিন্তু অনেকে ঝামেলা করে ফেলে। অনেকে ঝামেলাটা কিরকম করে? যেহেতু হেক্সা কথাটা বলছে এবিসি কে আগে লিখে, না এই কাজটা করা যাবে না। হুম? ডেসিমেল কে পরে লিখে, না এই কাজটা কিন্তু করা যাবে না। অথবা অনেকে হেক্সা বলতে বুঝায় যে 0 থেকে 9 পর্যন্ত। আসলে কিন্তু কনসেপ্টটা সম্পূর্ণ ভুল। হেক্সা বলতে বোঝানো হইছে এ থেকে এফ। ঠিক আছে? অ্যালফাবেট গুলা। আর ডেসিমেল হচ্ছে 0 থেকে 9। এই জিনিসটা কিন্তু তোমরা ক্লিয়ার করে নিবে বিষয়টা। ঠিক আছে? ওকে। আগে পিছনে আছে, এটা আমাদের কাজের সুবিধার্থে আমরা করে নিয়েছি। ওকে। তো হেক্সা শব্দের অর্থ হলো ৬, যেটা এ থেকে এফ। ডেসিমেল শব্দের অর্থ, ডেসিমেলে শব্দের অর্থ হলো ১০, যেটা 0 থেকে 9। হেক্সাডেসিমেল শব্দের অর্থ হলো ১৬। যে সংখ্যা পদ্ধতিতে ১৬টি ভিন্ন ভিন্ন প্রতীক বা চিহ্ন থাকে। ০ থেকে ৯ দেওয়া আছে, এ থেকে এফ দেওয়া আছে। ব্যবহার করা হয় বলে একে হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতি বলা হয়। ০ থেকে এফ পর্যন্ত ১৬টি প্রতীক বা চিহ্ন নিয়ে যাবতীয় গাণিতিক কর্মকাণ্ড সম্পাদন করা হয়েছে বলে এর হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতির বেজ হচ্ছে ১৬।
এখন এক নজরে, ঠিক আছে? তোমরা অবশ্যই এটা একটু স্ক্রিনশট নিয়ে নিবে। যে আমি এক নজরে এই যে তোমাদের বাইনারি, অক্টাল, ডেসিমেল এবং হেক্সাডেসিমেল যে বুঝাইলাম, সেটার একটা চার্ট আমি তোমাদের দিয়ে দিছি যে ডিজিট গুলা কি এবং তার বেস কত। বাইনারির জন্য ২, অক্টালের জন্য ৮, ডেসিমেলের জন্য ১০, হেক্সাডেসিমেলের জন্য ১৬। অবশ্যই এই চার্টটি তোমরা মুখস্থ করে ফেলবে। আসলে মুখস্থ করার মতো কিছু নেই। জাস্ট টেকনিক্যাল বিষয়, ঠিক আছে? চলো পজিশনাল সংখ্যা পদ্ধতি। কোন কোন সংখ্যা কোন পদ্ধতিতে লেখা তা বোঝানোর জন্য সংখ্যা পদ্ধতির ভিত্তিকে সাবস্ক্রিপ্ট, মানে সংখ্যার ডানে একটু নিচে, সাবস্ক্রিপ্ট কথার মানে হচ্ছে সংখ্যার ডানে একটু নিচে লিখে প্রকাশ করা হয়, ঠিক আছে? নিচে লিখতে হবে, হ্যাঁ? যেমন ধরো আমি ১০ লিখছি, ১০ এর নিচে আমি ৮ লিখবো, ১০ এর নিচে আমি ২ লিখবো, ঠিক আছে? একটু তোমরা দেখলেই পারবে, পরের স্লাইডটা দেখো। যেমন ডেসিমেল, ঠিক আছে? ১১০, সংখ্যাটাকে ১১০ বলবা না, বলবা 110। 110 কে কি করছে দেখো, নিচে ব্র্যাকেট দিয়ে ১০ লিখছে। এই যে যে ব্র্যাকেটের ভিতরে ১০ লিখা, এটাকেই বোঝানো হচ্ছে ডেসিমেল সংখ্যা পদ্ধতি, যেটা বলা হয়েছে। তারপরে দেখো বাইনারি 110, আমি আগেই বলছি ১১০ বলবা না, প্রত্যেকটা ওয়ার্ডকে ভাইঙা ভাইঙা বলবা, প্রত্যেকটা বিট উচ্চারণ করা লাগবে। 110 কে কি লেখা হয়েছে, 110 ব্র্যাকেট দিয়ে কিন্তু কি লেখা হয়েছে, ২। আবার দেখো অক্টাল 110 কে 110 ব্র্যাকেট দিয়ে কিন্তু কি লেখা হয়েছে, ৮ লেখা হয়েছে। আবার হেক্সাডেসিমেল কে দেখো 110 ব্র্যাকেট দিয়ে কি লেখা হয়েছে, ১৬ লেখা হয়েছে। এই লেখাটাকে আবার আরেক ভাবে লেখা যায়, যেমন 110 এই পুরাটাকে ব্র্যাকেট লিখে নিচে ২ দিয়ে দিবে। ব্র্যাকেটটা ব্র্যাকেটের ভেতরে আর ২ থাকবে না, ২টা সিঙ্গেলই থাকবে নিচের দিকে। তখনও কিন্তু কি হবে, সেটা ওই ডেসিমেল, বাইনারি, অক্টাল এবং হেক্সাডেসিমেল কে প্রকাশ করবে। টেনশনের কোনো কারণ নাই। তবে হেক্সাডেসিমাল সিস্টেমে সংখ্যা প্রকাশের জন্য সংখ্যার শেষে এইচ লিখেও প্রকাশ করা হয়। আচ্ছা যাই হোক, এই কনসেপ্টটা তোমাদের নেওয়া লাগবে না, তোমরা ১৬ লিখে দিবে। ঠিক আছে? এইচ লিখে অনেক সময় এটা বড় ক্লাসে অনার্সে গেলে তোমাদের লাগবে। তারপরে আমি তোমাদের দেখাইয়া দিলাম। ঠিক আছে? তোমাদের নতুন যে বই আছে, এনসিটিবি কর্তৃক যে নতুন বই আছে, সেই বইতে এইচ লিখা আছে। এটার জন্য আমি তোমাদের এই কথাটা লিখে দিয়েছি। তবে তোমরা বরাবরের মতো ১৬ লিখেই প্রকাশ করার চেষ্টা করবে। ওকে। যেমন 1A3 হেক্সাডেসিমেল, ঠিক আছে? মানে ১৬ দেওয়া আছে, কে 1 এ 3 তেও লিখে প্রকাশ করা হয়। ঠিক আছে? দেখো দশমিক সংখ্যা পদ্ধতিগুলা কি, কি? চলে আসবে আস্তে, আস্তে ৯ পর্যন্ত। ঠিক আছে? ওকে। দেখো এর মৌলিক প্রতীক, হ্যাঁ? 10, 11, ঠিক আছে? তারপরে হচ্ছে গিয়ে 12, তারপরে 3 যে মান আছে, হ্যাঁ? এভাবে প্রত্যেকটা টপিককে তোমরা দেখো যে কিভাবে আমাদের দশমিক পদ্ধতি কাজ করে, হ্যাঁ? দেখো প্রত্যেকটা কিন্তু 0, 1, হ্যাঁ? জাস্ট সারিগুলা কি হচ্ছে, একটার পর একটা চলে আসবে। তুমি দেখতে পারো। ঠিক আছে? এইভাবে ৯ পর্যন্ত যাবে, হ্যাঁ? 10, ঠিক আছে? একবারে 90 পর্যন্ত। আবার কিন্তু যা কি শুরু হবে? 10 থেকে শুরু হবে। কথাটা কিন্তু মাথায় রাখবা। যে 10 থেকে 90 পর্যন্ত আসার পরে, মানে ৯ পর্যন্ত আসার পরে সে আবার পুনরায় থেকে শুরু করবে। ঠিক আছে? ওকে। দেখো। পুনরায় থেকে যখন শুরু করবে তখন 10 এর সাথে আবার যা কি হবে? 0 অ্যাটাচ হবে। এভাবে 1-1 যেটা আছে তার মাঝখানে কি চলে আসবে? দেখো 1-1-0, তাই না? তারপর আবার 1-2 যেটা আছে সেটা কি হবে? 1-2 এর সাথে আবার সেই 0 থেকে শুরু হবে। 1-3 যেটা আছে সেটা 1-3-0 থেকে শুরু হবে। 1-4 যেটা আছে সেটা 1-4-0 থেকে শুরু হবে। এইভাবে প্রত্যেকটা চালু হবে। তারপরে দেখো অক্টাল সংখ্যা পদ্ধতি কিভাবে হয়, হ্যাঁ? দেখো এর মৌলিক প্রতীক সেম কাজ কিন্তু 10, হ্যাঁ? 16, 17, ঠিক আছে? ওকে। এভাবে প্রত্যেকটা কাজ চলতে থাকবে। 2 দিয়ে ১ম এ সবগুলা 2 লিখবা। 2 লিখার পরে আবার কি থেকে শুরু হবে? আবার কিন্তু সবগুলা 0 থেকে শুরু হবে। দেখো, তারপর কি লিখবে? 3 লিখবে। ঠিক আছে? ওকে। সবগুলা 3 হবে। 3 হবে কয়টা? তাহলে 3 হবে এখন ৭ টা। তাই না? ওকে। ৭ টা 3 লিখার পর কিন্তু আবার 0 থেকে শুরু হবে। তাই কি না? 7 এ যাই কিন্তু প্রত্যেকটা শেষ হবে। তাই না? ওকে। তার মানে কিন্তু তোমরা বলতে পারো ১০ এর পরবর্তী মান কত? 11, 12, 30, 40 এইভাবে তোমরা বলতে পারবে। ওকে। এইভাবে চলতে থাকবে 7 পর্যন্ত। ঠিক আছে? দেখো 7 পর্যন্ত চলে আসবে। এখন 10 যেটা আছে, সেই 10 তে আবার চলে আসবো যখন আমাদের 7 পর্যন্ত কাজটা শেষ হয়ে যাবে। আবার আমরা 10 তে রিপিট আসবো। 10 তে রিপিট আসলে কি হবে? আবার সে 0 থেকে কাউন্ট করা শুরু করবে। মানে 7 এ যায় যখনই তুমি শেষ করবা, আবার 10 তে তুমি রিপিট আসবা। 10 তে রিপিট আইসা আবার কি করবা? আবার 0 থেকে শুরু করবা। তখন আবার ৩য় ধাপে চলে যাবে। ঠিক আছে? 1-1 সেম ক্রাইটেরিয়া। আবার 1-1 থেকে শুরু করবা তুমি। সে 1-1 থেকে শুরু করলে কিন্তু আবার সে 0 থেকে কি পর্যন্ত যাবে? 7 পর্যন্ত যাবে। এইভাবে অক্টালের কাজ চলতে থাকবে। এরপরে দেখো হেক্সাডেসিমাল, হ্যাঁ?
ওকে। হেক্সাডেসিমেলটা তোমরা একটু দেখে নিবে। কারণ হেক্সাডেসিমেলে তোমাদের পরবর্তী এবং পূর্ববর্তী সংখ্যাটা জানতে চায় অনেক সময়। ঠিক আছে? ওকে। তো দেখো শুরু করা যাক। হ্যাঁ? এভাবে 1 থেকে শুরু হচ্ছে। আ এভাবে চলে আসবে। তারপর আবার কি হবে? 2 থেকে শুরু হবে। হ্যাঁ? ওকে। দেখো 2 থেকে কিন্তু আবার একবার F পর্যন্ত চলে আসবে। ঠিক আছে? এভাবে 3 পর্যন্ত চলতে থাকবে। হ্যাঁ? দেখো এইভাবে 3 পর্যন্ত চলতে থাকবে। এবার একবারে শেষ কি পর্যন্ত যাবে? এখন F পর্যন্ত যাওয়ার পরে দেখো 1-0 তে আবার কিন্তু আমি রিপিট করে চলে আসবো। এখন নন-জিরো তে যখন রিপিট করে চলে আসবো আবার সেম ভাবে ঘুরতে থাকবে। 1-1 এ যখন চলে আসবো আবার ওইভাবে ঘুরতে থাকবে। ঠিক আছে? ওকে। আশা করি তোমরা বুঝতে পারছো যে হেক্সাডেসিমাল পদ্ধতি কিভাবে চলে। হ্যাঁ? দেখো প্রত্যেকটা সংখ্যাই কিন্তু কি করতেছে? বিল্ট ইন করতেছে। ১ম এ তোমরা যে রূপটি দেখতেছিলে সেটা কিন্তু তোমরা বুঝতে পারো এই জায়গাতে যদি একটার পর একটা তোমরা দেখো কিভাবে চলে আসতেছে, কোন সংখ্যার পরে কোনটা। যেমন ১০, ১০ এর পরে মানে ১০ শেষ হয়ে গেছে। তারপরে আবার 0 থেকে শুরু করছি। আবার ১০০ শেষ হয়ে গেছে। তার সাথে আরেকটা 0 ইনক্লুড করছি। ঠিক আছে? এইভাবে প্রত্যেকটা ওয়ার্ড ধাপ বাই ধাপ শেষ হওয়ার পর কিন্তু আমরা কি করি? নতুন আরেকটা বিট নেওয়া শুরু করি। তো এইভাবে আমাদের সংখ্যা পদ্ধতি চলতে থাকে। তো এখন এই কার্যক্রমটি দেখার পরে আশা করি তোমরা সংখ্যা পদ্ধতির ধারণা লাভ করতে পেরেছো। দেখো আমি তোমাদের বলেছিলাম যে এইভাবেও কিন্তু লিখা যায় যে 10 দেওয়া আছে তার নিচে 16, আসলে 16 লেখাটা একটু উপরে হয়ে গেছে, 16 লেখাটা একটু হবে নিচে। এর পূর্বের সংখ্যাটি কত? তার মানে এই জায়গাতে 10 হেক্সাডেসিমেল, এর পূর্বের সংখ্যাটি কত? কি কি দেওয়া আছে? 9 দেওয়া আছে, তারপরে দেওয়া আছে, এফ দেওয়া আছে, ডাবল এফ দেওয়া আছে। অবশ্যই তোমরা কমেন্ট বক্সে আমাকে জানাবে। এখন দেখো সংখ্যা পদ্ধতি কি এবং এবিবি এফ এফ এর পরের হেক্সাডেসিমাল দেখো তোমাদের কিন্তু আমি বলে দিয়েছিলাম এইভাবেও লেখা থাকতে পারে। ঠিক আছে? এর পরের সংখ্যাটি কত? বেস বা ভিত্তি কি? এবং বাইনারি সংখ্যা পদ্ধতির বেস ২ কেন? এই সকল প্রশ্নগুলোর উত্তর তোমরা অবশ্যই খাতায় লিখে রাখবে। ০ থেকে ২০ পর্যন্ত সংখ্যার সমতুল্য বাইনারি এবং অক্টাল হেক্সাডেসিমেলে তোমরা বাসায় লিখে রাখবে। ইনশাআল্লাহ যখন আমরা সরাসরি ক্লাস করব সেই ক্লাসে তোমরা আশা করি ক্লাসগুলো দেখলেই তোমরা বুঝতে পারবে। আ এবং আমি এগুলো চেক করব। যদি কোনো ভুল থাকে, কোনো প্রবলেম থাকে অবশ্যই আমি সেগুলো তোমাদের সলভ করে দেওয়ার চেষ্টা করব। তো আজকের ক্লাস এই পর্যন্তই। তোমাদের অসংখ্য ধন্যবাদ ক্লাসটি দেখার জন্য। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আসলে টপিকটি সম্পূর্ণ নতুন একটি টপিক তোমাদের জন্য। একটু জটিলই মনে হবে। বারবার তোমরা ক্লাসগুলো দেখো, প্র্যাকটিস করো। টেক্সট বই আছে, টেক্সট বই দেখো। যদি কোনো সমস্যা হয় আমাদের সাথে যোগাযোগ করো। আমরা ইনশাআল্লাহ আছি তোমাদের সাথে যেকোনো ধরনের হেল্প করার জন্য। তো তোমরা স্বাস্থ্যবিধি মেনে চলো, সুস্থ থাকো, নিরাপদে থাকো, পরিবারের সবাইকে নিয়ে। এই সুস্বাস্থ্য কামনা করে আজকের ক্লাস আমি শেষ করছি। ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম।